ক্যান্সার এই রোগটা কি? নানান কারণে এই অ্যাবনর্মাল সেলস ডিটেক্ট হচ্ছে না, বা এই অ্যাবনর্মাল সেলস ডিটেক্ট হয়ে যদি ধ্বংস যদি হয়, তখন এই অ্যাবনর্মাল সেলসগুলো গ্র্যাজুয়ালি বাড়তে থাকে এবং ওদের বাড়ার ক্ষমতা সাধারণ নর্মাল সেলসের তুলনায় অনেক বেশি। সব টিউমারই কিন্তু ক্যান্সার না, আচ্ছা, কারণ অনেক টিউমার হয় বিনাইন। ক্যান্সার যদি আমরা আগে ভাগে ধরতে পারি তাহলে চিকিৎসার ক্ষেত্রে কেন এত সুবিধা হয়? মেইন জিনিস হচ্ছে যে রোগটাকে নির্মূল করা, সেটা সার্জারি সঙ্গে কিমোথেরাপি বা সার্জারি রেডিয়েশন কিমোথেরাপি বা কিমোথেরাপি রেডিয়েশন যৌথভাবে আমরা করে পেশেন্টের রোগটাকে নির্মূল করে দিতে পারি। ধরুন কারো পায়খানার অভ্যাস চেঞ্জ হয়ে গেল, মানে কিছুদিন কনস্টিপেশন হচ্ছে, আবার কিছুদিন ডায়রিয়া হচ্ছে, তো আচ্ছা, এটা কিন্তু একটা কোলন ক্যান্সার এটা লক্ষণ হতে পারে। ক্রমাগত ওজন কমে যাওয়া এটা কি ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে? যে কোনো রোগের ক্ষেত্রেই যদি সেটা আগে ভাগে ধরা যায় তাহলে তার চিকিৎসা করতে যেমন সুবিধে হয় এবং ট্রিটমেন্টের আউটকামটা বেটার হয়। ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। কিন্তু আমরা ভারতীয়রা বা আমাদের আশেপাশের যে দেশগুলো আছে বাংলাদেশীদের কথাও বলছি আমি, যে তাদের লক্ষণ দেখা যায় তারপরেও তারা কিন্তু ডাক্তারের কাছে পৌঁছায় না। তারা কিছুদিন অপেক্ষা করে, টেস্ট করতে ভয় পায় বা এমন কিছু ওষুধ তারা খান যেটা আদতে তাদের কোনো কাজে আসে না। এর মধ্যে কি হয়? এর মধ্যে অনেকটা দেরি হয়ে যায় এবং ক্যান্সারের যে চিকিৎসাটা মানে এই যে চিকিৎসার যে আউটকামটা যেমনটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু আর হয় না। আসলে আজকে আমরা আলোচনা করব যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আগে ভাগে রোগটা ধরাটা কতটা দরকার। কারণ আগে ভাগে যদি আমরা রোগটা ধরতে পারি তাহলে আপনার খরচও কম হবে এবং চিকিৎসার আউটকামটাও অনেক, অনেক ভালো হবে। আর এই পুরো বিষয়টা জানতে আজকে আমরা পেয়েছি আমাদের শহরের এক অন্যতম ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সন্দীপ গাঙ্গুলীকে। নমস্কার। নমস্কার। স্যার আপনার কাছে ১ম এই যেটা আমি জানতে চাইবো যে এই যে ক্যান্সার এই রোগটা কি? কিভাবে আমাদের শরীরে গ্রো করে এবং আ এর কি লক্ষণ আমরা দেখতে পাই? ক্যান্সার হচ্ছে আমাদের শরীরে প্রত্যেকটা সেলস বাড়ে এবং একটা টাইমে আবার নিজে নিজে ধ্বংস হয়ে যায়। এই যখন আবার নিজে যখন বাড়ছে, তখন অনেক সময় একটা অ্যাবনর্মাল একটা মিউটেশন হয় এবং শরীরে আমাদের একটা ডিফেন্স মেকানিজম আছে, যে যেটা এই অ্যাবনর্মাল সেলসটাকে ডিটেক্ট করে ধ্বংস করে দেয়। কিন্তু যদি দেখা যায় নানান কারণে এই অ্যাবনর্মাল সেলস ডিটেক্ট হচ্ছে না, বা এই অ্যাবনর্মাল সেলস ডিটেক্ট হয়ে যদি ধ্বংস যদি হয়, তখন এই অ্যাবনর্মাল সেলসগুলো গ্র্যাজুয়ালি বাড়তে থাকে আচ্ছা। এবং ওদের বাড়ার ক্ষমতা সাধারণ নর্মাল সেলসের তুলনায় অনেক বেশি। তো এইগুলো গ্র্যাজুয়ালি নর্মাল যে সাধারণ যে সেলসগুলোকে আছে সেগুলোকে রিপ্লেস করে এই অ্যাবনর্মাল সেলসগুলো বেড়ে বেড়ে একটা টিউমার বা একটা ক্যান্সারে পরিণত হয়। এবার এটা কেন হয়? এটা অনেক সময় নিজে স্পন্টেনিয়াসলি হতে পারে। হুম, আবার অনেক সময় কি হয়, আমাদের কিছু লাইফস্টাইল বা এনভায়রনমেন্টাল বা ইনফেকশন, এর জন্য এই অ্যাবনর্মাল মিউটেশনগুলো হয়, যাতে এই সেলগুলো অ্যাবনর্মাল হয়ে বাড়তে বাড়তে গ্র্যাজুয়ালি নর্মাল সেলসকে রিপ্লেস করে দেয়। আচ্ছা। তো এটাকেই বলা হয় ক্যান্সার, আর এভাবেই ক্যান্সারের উৎস হয়। মানে আপনি যেটা বলতে চাইছেন যে এই যে অ্যাবনরমাল গ্রোইং সেলস গুলো আছে আমাদের ডিফেন্স মেকানিজম সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু কিছু ক্ষেত্রে সেই সেলস গুলো যেটাকে আপনি বললেন যে মিউটেশন এর কারণে আমার যে ডিফেন্স মেকানিজম সেগুলোকে চিনতে পারে না এবং সেগুলো ক্রমাগত আনকন্ট্রোলড ওয়েতে আমাদের শরীরে বাড়ে এবং টিউমার হয় এবং যেটাকেই আমরা ক্যান্সার বলছি। সব টিউমারই কিন্তু ক্যান্সার না, আচ্ছা, কারণ অনেক টিউমার হয় বিনাইন। আচ্ছা, মানে ধরুন কারো চর্বি অনেক সময় জমে থাকে, সেটাকে আমরা বলি লাইপোমা। আচ্ছা, সেটা এক ধরনের টিউমার, কিন্তু সেটা কিন্তু ক্যান্সার না। আচ্ছা, আমরা কোন টিউমারগুলোকে ক্যান্সার বলবো? যেগুলো খুব বেশি বাড়ছে, যেগুলো হয়তো একটা সেলসের কি একটা মেঝে থাকে, আচ্ছা, সেই মেঝেটাকে ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে, ওকে, এগুলোকে আমরা বলি ক্যান্সার।
কিন্তু বিনাইন টিউমারে কিন্তু মেঝেটা নরমাল থাকে। মানে মেঝেটা ইনট্যাক্ট থাকে। মেঝেটা ভাঙে না। তো সেটাকে আমরা বলি বিনাইন টিউমার। তাই এই বিনাইন টিউমার আর ক্যান্সারের মধ্যে পার্থক্য হচ্ছে বায়োপসি। কারণ আমরা বায়োপসিতে বুঝতে পারি যে মেঝেটা ভেঙেছে কি ভাঙেনি। যদি থাকে এটাকে হুম। আমরা বলি ক্যান্সারাস টিউমার। যদি ভেঙে থাকে এটাকে আমরা বলি আইদার বিনাইন টিউমার বা প্রি ক্যান্সারাস লিশন। আচ্ছা। তো আমার শরীরে যদি এরকম ধরনের টিউমার হয়, তাহলে আমরা কোন লক্ষণগুলো দেখে সতর্ক হব? দেখুন, এটা ডিপেন্ড করছে আপনার কোন অর্গানে ক্যান্সারটা শুরু হয়েছে। কারোর ধরুন মুখে যদি ক্যান্সার হয়, ধরুন একটা ঘা, হুম, যে ঘাটা শুকোচ্ছে না, বা মুখে একটা হোয়াইট প্যাচ বা একটা লাল প্যাচ, হুম। এগুলো কিন্তু এটা ক্যান্সারের লক্ষণ, হেড অ্যান্ড নেক ক্যান্সারের জন্য। আচ্ছা। কারোর ধরুন কাশি হচ্ছে ৪ সপ্তাহ বেশি, হুম। কাশি থেকে রক্ত বেরোচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটাও কিন্তু এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি একটা লাম্প যেটায় কোনো ব্যথা নেই, মানে একটা পেইনলেস হুম। একটা সোয়েলিং কোনো মহিলা যদি ব্রেস্টে ফিল করে, সেটাও কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার লক্ষণ থাকতে পারে। ধরুন কারো পায়খানার অভ্যাস চেঞ্জ হয়ে গেল, মানে কিছুদিন কনস্টিপেশন হচ্ছে, আবার কিছুদিন ডায়রিয়া হচ্ছে, তো আচ্ছা। এটাও কিন্তু একটা কোলন ক্যান্সার একটা লক্ষণ হতে পারে। বা কারো ধরুন গলায় লিম্ফ নোড বা গ্ল্যান্ডস ফুলেছে, এটাও কিন্তু একটা ব্লাড ক্যান্সার বা লিম্ফোমা হওয়ার চান্স। চান্স থাকতে পারে। তাই ডিপেন্ড করছে কোন অর্গানে শুরু হচ্ছে, সেই বেসিসে তার উপসর্গগুলো শুরু হয়। আচ্ছা, ক্রমাগত ওজন কমে যাওয়া, এটা কি ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে? ডিপেন্ড হচ্ছে ওজনটা কমছে ইনটেনশনালি না ওকে। আনইনটেনশনালি। কারণ অনেক মানুষ ইনটেনশনালি ওয়েট লস করে, সেটা কিন্তু ক্যান্সারের লক্ষণ না। না, সেটা তো জেনে আবার বুঝেই হচ্ছে। জেনে বুঝে হয়েছে। হুম, এবার আনইনটেনশনালি কি হয়, ধরুন ক্যান্সারের জন্য তো একটা ওজন কমে হুম, যায়, নো ডাউট। কিন্তু কারোর ধরুন একটা আনকন্ট্রোল ব্লাড সুগার মানে ডায়াবেটিস হুম। আছে, তাদেরও কিন্তু একটা লক্ষণ হয় একটা আনকন্ট্রোলড ওয়েট লস। তাই ওজন কমে যাওয়া মানেই যে ক্যান্সারের লক্ষণ তা না। কারণ ওজন কিন্তু কমে যেতে পারে ডায়াবেটিসের জন্য, থাইরয়েড হরমোনের কোনো অ্যাবনরমালিটির জন্য। তো এটাও কিন্তু মানে ওজন কমলেই যে ক্যান্সার তা না। এই এটা কিন্তু ভুল ধারণা। আচ্ছা। মানে অন্যান্য কারণেও হতে পারে। ইয়েস। ওকে। আচ্ছা, আগে মানে ধরে নিন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ক্যান্সারের এত ইনসিডেন্ট আমরা দেখতাম না। কিন্তু আমরা যখন বড় হয়েছি, আজ ২০২৬ সালে দাঁড়িয়ে দেখছি যে চারিদিকে ক্যান্সারের পরিমাণ বেড়েই চলেছে। তো এটার কি কারণ? এটার কারণ হচ্ছে, এক হচ্ছে আগেকার দিনে মানুষ বেশি দিন বাঁচত না। মানে আপনি যদি আমাদের হুম, ঠাকুরদা বা মানে তাদের গড় আগে আয়ুর কথা বলছি। গড় আয়ু যদি ধরেন, তো মানুষের গড় আয়ু কিন্তু আগেকার দিনের থেকে বেড়েছে। হুম, এবং দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস। মানুষের মধ্যে একটা সচেতনতা এসছে। হুম। আমাদের ডায়াগনস্টিক মোডালিটিস অনেক ইমপ্রুভ হয়েছে। যার মাধ্যমে কিন্তু আমরা এখন বুঝতে পারি যে ক্যান্সার হয়েছে কি হয়নি। তাই এইটা ভাবা ভুল যে আগেকার দিনে ক্যান্সার হতো না। আগেকার দিনে নিশ্চয়ই ক্যান্সার হতো। কিন্তু আমরা ধরতে পারতাম না। আজকের দিনে সেটা আমরা ধরতে পারি। আর আরেকটা যেটা ইনসিডেন্ট সেটা বলতে পারেন যে আগেকার দিনের থেকে আজকের দিনে লাইফস্টাইলে অনেক ডিফারেন্স আছে। এবং সেইজন্য আমাদের অ্যাওয়ারনেস মানে ক্যান্সার ধরা ইনসিডেন্সটাও ওই জন্য বাড়তে পারে। কিন্তু শুধু আজকের দিনেই ক্যান্সার হচ্ছে, আগের ক্যান্সার হতো না, এটা ভুল ধারণা। আচ্ছা। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিস এবং ওবেসিটি বেড়েই চলেছে। তো আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে এই ডায়াবেটিস এবং ওবেসিটি কি কোনোভাবে ক্যান্সারের সঙ্গে লিঙ্ক, বা এই দুটো সমস্যা কি ক্যান্সারকে বাড়িয়ে দিচ্ছে বা ক্যান্সার হওয়ার পরিমাণকে বাড়িয়ে তুলছে? ১ম এ আসি ওবেসিটি। ওবেসিটি দেখিয়েছে কিছু ক্যান্সারের ইনসিডেন্স বাড়িয়ে দেয়। আচ্ছা। যেমনি ব্রেস্ট ক্যান্সার মহিলাদের, হুম, বা গর্ভকোষের ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার এবং কোলন ক্যান্সার বা গল ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। তাই আচ্ছা। ওবেসিটি ইজ আ হাই রিস্ক ফ্যাক্টর। ডায়াবেটিস ডাইরেক্টলি ওরকম কোনো ক্যান্সার, মানে ডায়াবেটিস ওই কোলন ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সারের সম্ভাবনা দেখা গেছে বাড়ায়। মেইনলি ইট কোইনসাইডস উইথ দ্য ওবেসিটি অনলি। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ধরুন কোনো একজন বয়স্ক মানুষ
হঠাৎ করে তার একটা ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে গেল। এতদিন নিয়ন্ত্রিত ছিল। হুম, তাদেরকে যদি লেট যদি ফলো আপ করা হয়, মানে তাদেরকে যদি বেশি দিন ধরে যদি ফলো আপ করা হয়, তাদের একটা প্যানক্রিয়াটিক ক্যান্সারের ডায়াগনোসিস হতে পারে। আচ্ছা। তাই অনেক ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে কোনো একজন এল্ডারলি অ্যাবাভ 60 হঠাৎ করে একটা ডায়াবেটিস ধরা পড়ল। একটা পরীক্ষা করে দেখা উচিত যে প্যানক্রিয়াটিক ক্যান্সার শুরু হয়েছে কি হয়নি। অনেক সময় প্যানক্রিয়াটিক ক্যান্সার সাইলেন্টলি হয়। কিন্তু পেশেন্টরা বলে আমার এটা রিসেন্টলি এটা ডায়াবেটিস ধরা পড়েছে। ওকে। মানে ধরুন 65 বছর বয়স হঠাৎ করে একটা ব্লাড হুম, সুগার হুম। ধরা পড়ল। এতদিন ছিল না ডায়াবেটিস। এতদিন ছিল না। হুম। এটাকে কিন্তু অগ্রাহ্য করা উচিত না। তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যেহেতু প্যানক্রিয়াস আমাদের ইনসুলিন উৎপাদনে হেল্প করে। এবার ইনসুলিনটা উৎপাদন হট করে বন্ধ হয়ে গেছে। এবার স্বাভাবিকভাবেই তার ডায়াবেটিস ধরা পড়বে। মানে ওই প্যানক্রিয়াসটা অকেজো হয়ে যাওয়ার কারণে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং তারপরে তার ডায়াবেটিস ধরা ইয়েস, পড়েছে। হুই এই যে মানে ইনসুলিন উৎপাদন হওয়ার মূলে যে প্যানক্রিয়াস সেটাই যখন কাজ করছে না তো স্বাভাবিকভাবে, তার মানে সেখানে কিছু একটা গন্ডগোল আছে এবং সেটা আপনাকে পরীক্ষা করে দেখতে এবং হবে। সেটাকে পরীক্ষা করে দেখা উচিত। কারণ অনেকজন মানুষ ভাবে যে হঠাৎ করে ডায়াবেটিস হয়ে গেল, তারপর এটা প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ল, তাই অবাক হয়ে যায় যে কেন হলো? কিন্তু এটা একটা সাটেল একটা সাইন। ইটস নট 100% স্পেসিফিক, কিন্তু এদের একটা পরীক্ষা করে দেখা উচিত। কেন হঠাৎ করে আ ব্লাড সুগারটা ধরা পড়লো আফটার হুম, 60 বা 60 65 পরে। ইয়ার্স। এবার যেটা আমাদের আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে যে ক্যান্সার যদি আমরা আগেভাগে ধরতে পারি, তাহলে চিকিৎসার ক্ষেত্রে কেন এত সুবিধা হয় এবং যিনি রোগী তার সেরে ওঠার চান্সেসটা কেন লেট স্টেজে ধরা পড়া ক্যান্সারের থেকে ভালো হয়? মেইন জিনিস হচ্ছে যে পেশেন্টের ক্যান্সার আমরা আর্লি স্টেজে ধরা পড়ছে, হুম, তাদেরকে চিকিৎসা করার উদ্দেশ্য হচ্ছে রোগটাকে নির্মূল করা। আচ্ছা। মানে রোগটাকে শরীর থেকে রিমুভ করা। হুম, সেটা সার্জারি সঙ্গে কিমোথেরাপি বা সার্জারি, রেডিয়েশন, কিমোথেরাপি বা কিমোথেরাপি, রেডিয়েশন যৌথভাবে আমরা করে পেশেন্টের রোগটাকে নির্মূল করে দিতে পারি। মানে কিওর করে দিতে পারি। কিন্তু যাদের ক্যান্সার দুর্ভাগ্যবশত অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে বা লেট স্টেজে। বা লেট স্টেজে, হুম, তাদেরকে আমরা কিওর করতে পারি না। তাদের চিকিৎসা করার মেন উদ্দেশ্য হচ্ছে রোগটাকে নিয়ন্ত্রিত করা। তো এটা হচ্ছে ১ম জিনিস যে আর্লি আর লেট স্টেজে ধরা পড়ে। ধরুন এবার আর্লি স্টেজের মধ্যেও আছে, কেউ হয়তো খুব ভেরি আর্লি স্টেজে হুম, রয়েছে, হুম, আবার কেউ একটু লেট আর্লি স্টেজে রয়েছে। এর পার্থক্যটা কি? ভেরি আর্লি স্টেজে শুধু সার্জারি করেই চিকিৎসা হয়ে গেল। আচ্ছা। কিমোথেরাপি কিছু লাগলো না। তার ভবিষ্যতে রোগ ফেরত আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু কারো ধরুন লেট আর্লি স্টেজ মানে হুম, স্টেজ 3 তে ধরা হুম, পড়ল। তাদের চিকিৎসা সার্জারিও লাগছে, রেডিয়েশন লাগছে, কেমোথেরাপিও লাগছে। মানে অনেক চিকিৎসা মোডালিটি হুম, বা হুম। অনেক ট্রিটমেন্ট মোডালিটি লাগছে। এবং তাদের রোগ ফেরত আসার সম্ভাবনাও একটু বেশি থাকে। তাই সেইজন্যেই আর্লি স্টেজে ধরা পড়লে মানুষের কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কম চিকিৎসা নিতে হচ্ছে এবং ভবিষ্যতে রোগ ফেরত আসার সম্ভাবনা আরো অনেক কম। তাই আর্লি ডায়াগনোসিস ইজ মোস্ট ইম্পোর্টেন্ট। এবার আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আপনি কাজ করেছেন এবং বিভিন্ন আর্থসামাজিক স্তরের মানুষদের দেখেছেন। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে এই মানুষগুলো কি, কি ভুল করে এবং যার ফলে তারা অনেক লেটে এসে আপনাদের কাছে পৌঁছায়? মেইন জিনিস হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস। হুম, কারণ মানুষ ভাবে যে আমার ক্যান্সার হতে পারে না। মানে ধরুন এই যে ৪ সপ্তাহ ধরে হুম, কাশি হয়ে হুম, যাওয়া হুম, বা ব্রেস্টে একটা লাম্প যেটায় ব্যথা নেই। কারণ হুম, মানুষ ভাবে যে লাম্পে ব্যথা হুম, নেই হুম। তো সেটা মানে কোনো ভয়ের কিছু ভয়ের নেই। কিছু নেই। হ্যাঁ। পায়খানার যে অভ্যাস যে হুম, অসুবিধা হুম, হচ্ছে হুম, এটা মানুষ ভাবে এটা খাওয়ার জন্য হুম, হচ্ছে। এই ল্যাক অফ অ্যাওয়ারনেস এর জন্যই কিন্তু ক্যান্সারের ডায়াগনোসিস অনেক বেশি ক্ষেত্রে লেট স্টেজে হয়। হুম। তাদের ফার্স্ট পয়েন্ট অফ কনট্যাক্ট মানে তারা ১ম কাকে দেখাচ্ছে? কারণ অনকোলজিস্টকেই তো তারা ১ম না, দিন না, কেউ না। দেখায় না। সেই ফার্স্ট পয়েন্ট অফ কনট্যাক্ট এ যারা আছে তারাও ভাবে যে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। মানে কারো ধরুন হিমোগ্লোবিন কমে গেছে। হুম,
সে হয়তো পেশেন্টকে শুধু একটা আয়রন ট্যাবলেট দিয়েই যাচ্ছে। কিন্তু একটা স্টুল পরীক্ষা করে দেখা যে পায়খানা থেকে রক্তক্ষরণ হচ্ছে কিনা, বা একটা কোলোনোস্কোপি করতে বলা যে হেমোগ্লোবিনটা কেন কমে যাচ্ছে, বা একটা আপার জিআই এন্ডোস্কোপি করা। এই যে ল্যাক অফ অ্যাওয়ারনেস বা এই যে ধারণা যে সাধারণ মানুষের ক্যান্সার হতে পারে না, তাই এই ল্যাক অফ অ্যাওয়ারনেস এর জন্যই ক্যান্সার পেশেন্টদের স্টেজ অ্যাডভান্স স্টেজে ধরা পড়ছে যখন ওরা ১ম এ অনকোলজিস্টের কাছে আসছে। আমাদের চ্যানেল যারা দেখেন নিয়মিত তারা বেশ কিছু মানুষ অ্যাওয়্যারও আছেন। তারা কিন্তু আগেভাগে যখনই দেখেন যে কিছু একটা সমস্যা হচ্ছে এরা চিকিৎসকের কাছে পৌঁছুন। কারণ আমরা প্রচুর ফোন কলস পাই যে, "দাদা আমার এই সমস্যা হচ্ছে, কি করণীয়?" তো আমি সেই সমস্ত দর্শকদের হয়েই আমি প্রশ্নটা করব এবার যে, ধরুন আমার তেমন কোনো লক্ষণ নেই। কিন্তু আমি সতর্ক থাকতে চাই। কারণ আমি দেখেছি আমার মার বা কাকার বা বাবার একটা সময় ক্যান্সার হয়েছিল এবং তারা আজ ইহজগতে নেই বা তারা আজকে নেই বা তাদের চিকিৎসা হয়েছিল, তারা এখন সুস্থ আছেন। মানে আমি বলতে চাইছি যে আমার আগের জেনারেশনের ক্যান্সার হয়েছিল কিন্তু আমি সতর্ক থাকতে চাইছি। আমি কোন, কোন টেস্ট গুলো করাবো যাতে আমার রোগটা আগে ধরা পড়ে? ১ম কোয়েশ্চেন, আমার আগের জেনারেশনে ক্যান্সার হয়েছিল মানেই যে এই নয় যে আমার ক্যান্সার হবে। ওকে। কারণ সব ক্যান্সার বংশাণুগত না। অনলি 5-10% অফ ক্যান্সার বংশাণুগত, সেগুলো স্পেসিফিক কিছু হুম, হুম, ক্যান্সার। ধরুন কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্রস্টেট হুম, ক্যান্সারের মতো। ধরুন কারোর বাবা সিগারেট খেতেন এবং তার জন্য তার লাং ক্যান্সার হয়েছিল। তার মানে এই নয় যে তার নেক্সট জেনারেশনে লাং ক্যান্সার হবে। তো ওই চিন্তাভাবনাটা বা ওই মানসিক দুশ্চিন্তা করাটা ভুল। এবার হচ্ছে যে কি টেস্ট? হুম, এবার যেসব মানুষরা এসিম্পটোম্যাটিক রয়েছে তাদের উপর আমরা কিছু পরীক্ষা করে দেখতে পারি যে কিছু ধরনের ক্যান্সার শুরু হয়েছে কি হয়নি। যেটাকে আমরা বলি ক্যান্সার স্ক্রিনিং। হুম। কিন্তু এটা মনে রাখতে হবে আমরা সব ক্যান্সার কিন্তু এভাবে স্ক্রিন করতে পারি না। আচ্ছা। কিছু স্পেসিফিক কিছু ক্যান্সারস আছে যেগুলোকে আমরা স্ক্রিন করে দেখতে পারি যে উপসর্গ শুরু হবার আগে থেকে আমরা ধরতে পারছি কি পাচ্ছি না। যেমনি সার্ভাইকাল ক্যান্সার। এটা আমরা ২১ বছর বয়স থেকে ধরতে পারি যে এইচপিভি ইনফেকশন হয়েছে কি হয়নি। হুম, কারোর যদি থাকে তার ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা ২১ বছর বয়স থেকে এটা সিম্পল একটা প্যাপ স্মিয়ার টেস্ট করি। বা ধরুন ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং আমরা কিন্তু শুরু করি মহিলাদের ৪৫ বছর বয়সের পর থেকে। ওকে। প্রত্যেক বছর একটা করে সিম্পল একটা ম্যামোগ্রাফি। কোলোনোস্কোপি আমরা ৫০ এর ঊর্ধ্বে থেকে করি। ১০ বছর অন্তর, অন্তর শুধু সিম্পল একটা কোলোনোস্কোপি। আচ্ছা। বা লাং ক্যান্সার যারা খুব বেশি স্মোক যারা করে, তাদেরকে আমরা ৫০ বছরের পর থেকে একটা লো ডোজ সিটি স্ক্যান। আচ্ছা। কিন্তু আমরা কিডনি ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার কিন্তু স্ক্রিন করতে পারি না। সিগারেটের কথা আলোচনা হচ্ছে। তো আমি জানতে চাইবো যে আরো যে নেশার জিনিসগুলো আছে মানে অ্যালকোহল বা টোবাকো এই জাতীয় যে সাবস্টেন্স গুলো আমাদের ক্যান্সারের রিস্ক কে কতখানি বাড়িয়ে দিতে পারে? সিগারেট হচ্ছে সবচেয়ে বেশি রিস্ক হুম, এবং যারা মানে সিগারেট মানে এনি ফর্ম অফ হুম, টোবাকো, মানে সে সিগারেট হিসেবেই সেই টোবাকো কনজাম্পশন, বা গুটখা হিসেবে, বা বিড়ি হিসেবে। হুম, এনি টোবাকো কনজাম্পশন এর রিস্ক কিন্তু ভেরি হাই। মানে যে মানুষ খায় না আর যে খায়, হুম, যে খাচ্ছে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা ২০ গুণ বেড়ে যায়। হুম, এবার মদ্যপানের দিকে আসি। যারা মদ্যপান করে তাদের ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৮ থেকে ১০ গুণ বেশি যারা মদ্যপান করে না। এবং দুর্ভাগ্যবশত বেশিরভাগ যারা মদ্যপান করে তারা ধূম্রপানও করে। তারা যখন দুটোই যখন করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ২০ থেকে ৪০% বেড়ে যায়। তাই টবাকো ইন এনি ফর্ম বা তামাক ইন এনি ফর্ম এবং মদ্যপান হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। কিন্তু এটাও আমি বলে রাখছি, আজকের দিনে দাঁড়িয়ে WHO বলে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে,
মোস্ট ইম্পোর্টেন্ট কজ অফ লাং ক্যান্সার কিন্তু সিগারেট স্মোকিং না। আচ্ছা। মোস্ট ইম্পোর্টেন্ট কজ অফ লাং ক্যান্সার হচ্ছে এনভায়রনমেন্টাল টবাকো স্মোক। মানে আমাদের পলিউশনও কিন্তু ইম্পোর্টেন্ট এই লাং ক্যান্সার হওয়ার জন্য। এই ঘরের মধ্যে যে এই যে ধুয়ো বা এই যে রাস্তায় যে এই যে গাড়ির যে ধুয়ো, এখান থেকেও কিন্তু লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবং যেই জন্যই অনেক নন স্মোকারদেরও কিন্তু আমরা লাং ক্যান্সার দেখছি। মানে অনেক মহিলা যারা জীবনে কোনোদিনও স্মোকিং করেনি তাদেরও লাং ক্যান্সার হচ্ছে। কেন হচ্ছে? এটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্মোকের জন্য। স্যার স্মোকের কথা যখন হচ্ছে তখন আমি আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী যারা তারা আমরা আ সকাল বিকেল আমরা ধুনো দিই বা ধূপকাঠি ধরাই। তো এই ধোঁয়াটা কি কোনোভাবে আমাদের এফেক্ট করতে পারে? দেখুন, শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু দেখা গেছে বদ্ধ ঘরে কিন্তু কোনোদিনও ধুয়ো দেওয়া উচিত না। ঠাকুরের পুজো করুন কিন্তু জানলা খুলে বা ধূপকাঠিটা জ্বালিয়ে ঠাকুরের সামনে নম করে গাছে টবের উপর দিয়ে দিন, যাতে ধুয়োটা যাতে ঘরের মধ্যে যাতে না থাকে। কারণ দেখা গেছে এই যে ইনডোর যে পলিউশন, ইনডোর এয়ার পলিউশন, এখান থেকেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়ে। এটা আ আমি অনেকদিন আগে একটা সংবাদ মাধ্যমে পড়েছিলাম যে জাপানের মানে ওদের বুদ্ধিস্ট বা ওদের যে ধর্মাবলম্বী যারা আছেন তারা ওই বিভিন্ন রকম ধূপকাঠি বা ধুনো মতন জ্বালান এবং সেটা নাকি সে দেশের লাং ক্যান্সার হওয়ার একটা বড় কারণ। তো আমরা তো ধরুন আলোচনা করি না বিকজ একটা ধর্মীয় ভা একটা আঘাত লাগতে পারে মানুষের মনে। কিন্তু এটা তো সত্যি মানে যেকোনো ধোঁয়াই আ লাং ক্যান্সার হওয়ার জন্য দায়ী। ইভেন যে আগে যেমন কাঁচা কয়লা দিয়ে যে মানুষ উনুন ধরাতো সেটাও কিন্তু সাংঘাতিক ক্ষতিকর। না, ওই ওই ওইজন্যই বলা হয়েছে না যে ইনডোর হুম, পলিউশন বা হুম, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কেন চেঞ্জ করে দিল? হুম, যে মোস্ট ইম্পোর্টেন্ট কজ অফ লাং ক্যান্সার ইজ এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক। মানে টোবাকো ছেড়ে ওরা এনভায়রনমেন্টাল এর দিকেও গেল হুম, হুম। ওই জন্যই। এবার আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা ইদানিংকালে ঘুমোতে লেট করছি, উঠতে লেট করছি এবং ল্যাক অফ এক্সারসাইজ। এটা কি আমাদের ক্যান্সারের পরিমাণটা কি বাড়িয়ে দিচ্ছে? কারণ আগেকার দিনের মানুষরা তাড়াতাড়ি ঘুমাতেন, তাড়াতাড়ি উঠতেন, কাজকর্ম করতেন, আবার কাজ শেষে তারা তাড়াতাড়ি শুয়ে পড়তেন। আমাদের দেশে বা আমাদের দেশ কেন এখন সব দেশেই মোটামুটি এরকম হয়ে গেছে। তো এই যে লাইফস্টাইলটা, এই লাইফস্টাইলটা কি কোনোভাবে আমাদের ক্যান্সারের জন্য দায়ী? আর্লি রাইজিং মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বা তাড়াতাড়ি শুয়ে পড়া ওরকম ডাইরেক্ট কোনো এভিডেন্স নেই। মানে স্ট্রং এভিডেন্স নেই। কিন্তু এক্সারসাইজ মানে দেখা গেছে যে যারা এক্সারসাইজ করে না হুম, তাদের ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আচ্ছা। কারণ যেই যে মানুষ এক্সারসাইজ করছে না তার একটা শরীরে ওজন বেড়ে যাচ্ছে এবং এই শরীরের ওজন বেড়ে ওবেসিটি হুম, হতে পারে। সেখান থেকেই কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। যেটা আপনি আগেই যেটা বললেন। আমি আগেই হুম, বলেছি। কিন্তু শোয়া নিয়ে ওরকম কোনো গ্রস এভিডেন্স নেই, মানে স্ট্রং এভিডেন্স নেই যে তাড়াতাড়ি শুলে ক্যান্সার হবে না বা লেট করে শুলে ক্যান্সার যে হবে, এরকম কোনো স্ট্রং কোনো এভিডেন্স নেই। আচ্ছা এইবার একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে। চিকিৎসার ব্যাপারটা তো আসবো আপনার কাছে। আ বাজারে না প্রচুর ধরনের ওষুধ বিক্রি। আমি কোনোটারই আমি নাম করছি না। যে ওষুধগুলো দাবি করে যে তারা ক্যান্সার সারিয়ে দেয়। তো অনেক মানুষ কিন্তু সেগুলো গ্রহণও করেন, সেবনও করেন। আজকেই আমি দেখছিলাম মানে সামাজিক মাধ্যমে একজন ডাক্তারবাবু পোস্ট করলেন যে তার ক্যান্সার ধরা পড়েছে ফেব্রুয়ারিতে এবং তিনি আজ মে মাসে এসছেন। এবং তিনি এসে একটা ওষুধ দেখিয়েছেন যে ওষুধটা কোনো একটা অনলাইনে তিনি কিনেছেন এবং সেটা তিনি এতদিন খেয়েছেন। তো এই ধরনের ওষুধগুলো মানে একটা পেশেন্টকে বা একটা রোগীকে কতটা ক্ষতির মুখে ঠেলে দিতে পারে? দেখুন এই ওষুধগুলো কেন এসছে মার্কেটে ১ম আমাদেরকে ভাবতে হবে। কারণ মানুষের মধ্যে একটা ক্যান্সার চিকিৎসা নিয়ে একটা ভয় আছে। হুম,
সেটা কিমোথেরাপি হোক বা ইমিউনোথেরাপি নিয়ে হোক হুম, বা টার্গেটেড থেরাপি নিয়ে হোক। তাই ভয়ের জন্য মানুষ সবসময় একটা শর্টকাট কিছু অবলম্বন করতে হুম, চায়। এবার যারা এই ওষুধগুলো তৈরি করছে তারা ওরকম তাদের কাছে কিন্তু ওরকম বৈজ্ঞানিক এভিডেন্স মানে PubMed এ যেরকম হুম, পাওয়া হুম, যায় হুম, হুম। সেরকম নেই। কিন্তু তারা ক্লেম করছে সেরে যাবে। এটাতে ক্যান্সার সেরে যায়। তো মানুষ সবসময় চায় একটা শর্টকাট এবং যেটা সে শুনতে ভালোবাসে। তা সে যদি শোনে যে এটা চিকিৎসার মাধ্যমে যেটা ক্যান্সার সেরে যাবে কিন্তু কিমোথেরাপি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, হুম, হুম, সে এগুলো নিতে থাকে এবং মানু এবং কিছু মানুষরা এটা মিসইউটিলাইজ করে হুম। তারা তাদের বিজনেসে লাভ করছে, মানুষের ক্ষতি করে। এটাই দুঃখজনক কিন্তু কিছু করার নেই। তা এটা বললাম এই কারণে, কারণ আমরা চাই যে কোনো মানুষ যেন প্রতারিত না হোক। কারণ তারাই যদি সময় মতন একজন চিকিৎসকের কাছে পৌঁছায় তাহলে হয়তো তারা সেরে উঠতে পারতেন। কিন্তু এই ধরনের ওষুধগুলো কিন্তু একেবারে সস্তায় বিক্রি হয় না। বেশ দামে বিক্রি হয়। এবং দেখা যায় যে তারা ১ মাস ২ মাস খাওয়ার পরে দেখছেন যখন আর কিছু হচ্ছে না তখন এরা হাসপাতালে আপনাদের মতন ডাক্তারবাবুদের কাছে চলে আসেন। আচ্ছা, এরপরে যেটা আমি জানতে চাইবো যে ধরুন আমার ক্যান্সার ধরা পড়েছে, আমি বুঝতে পারছি আমার ক্যান্সার আছে। আমি একটা গ্রামে থাকি। আমার শহরের এত সুবিধে আমার কাছে নেই। আমি কি করব? আমি কোন ডাক্তারবাবুর কাছে যাব? ১ম এ বলব একজন ফিজিশিয়ান এর কাছে যেতে। ফিজিশিয়ান পরীক্ষা করে একটা বায়োপসি করতে দেয় এবং সেই বায়োপসিতে যদি ধরা পড়ে ক্যান্সার, তখন তাকে আইদার শহরে রেফার করে দেওয়া হয় বা সেই জেলায় যদি কোনো ক্যান্সার বিভাগীয় যদি চিকিৎসক যদি এভেইলেবল যদি থাকে, তার কাছে তাকে রেফার করে দেওয়া এবং সেখান থেকেই শুরু হয় চিকিৎসা। কিন্তু মেইন জিনিস যেটা হয় যে যখন এটা ক্যান্সার ধরা পড়ে, হুম, অনেক মানুষ এটা ট্রেন ধরে দক্ষিণ ভারতে চলে যায়। তো তারা শহরে যেতে পারে না। মানে আমাদের কলকাতা শহরে আসতে পারে না। কিন্তু তারা এটা দক্ষিণ ভারতে চলে যায় সবকিছু বিক্রি করে। সেখানে তাদের ভাষার প্রবলেম, থাকার প্রবলেম সবকিছু করেও একটা হযবরল হয়ে মাঝখানে আবার তারা যখন চলে আসে আমাদের কাছে, সব নিঃস্ব হয়ে, তো সেখানে একটু আমাদের অসুবিধা হয়। শুধু আপনাদের নয় স্যার, মানে যিনি গেলেন সেখানে চিকিৎসা নিতে তারও কিন্তু অসুবিধা হয়। নিশ্চয়ই, আমি বলছি না যে ওখানে আপনি যাবেন না। কিন্তু আপনাকে বুঝতে হবে। মানে আপনাকে হিসেব করে দেখতে হবে যে আমি ওখানে গেলে আমার তো রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। মানে আপনি তো আর একা যাচ্ছেন না। আপনার সঙ্গে একজন যাচ্ছেন। আ হয়তো তিনি ফ্যামিলির আর্নিং মেম্বার। তাহলে আপনার আর্নিং টা বন্ধ হয়ে যাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে ভাষাগত সমস্যা। আপনি একটা জিনিস যেটা এখানে বুঝতে আপনার ৫ মিনিটও লাগবে না, সেখানে হতে পারে যে আপনার সারাটা দিনই চলে গেল। এবং তারপরে সেখানকার প্রসেস বুঝতে এবং কি হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে আপনি সবসময়ই একটা কনফিউশন এ থাকবেন যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এবং আরেকটা হচ্ছে লজিস্টিক মানে ধরুন একজনের বায়োপসি করা হলো, হুম, হুম, তার ক্যান্সার ডায়াগনোসিস হলো, সে আবার চলে এলো। হুম, কিন্তু সেই বায়োপসির যে ব্লক, হুম, সেটা সে আনলো না। তো এই ব্লকের উপর যে আমরা অ্যাডিশনাল মলিকুলার টেস্ট হুম, হুম, করতে পারি সেটাও করতে পারলাম না। বা এই যে ধরুন কেউ সিটি স্ক্যান বা এমআরআই করল, সেই যে সিটি স্ক্যান এমআরআই এর যে সিডি, হুম, হুম, সেই সিডিটাও সে আনলো না। তো তারপর ধরুন সে কলকাতা শহরে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসার পর যে আমরা যখন রেসপন্স অ্যাসেসমেন্ট হুম, হুম, দেখি, হুম, হুম, সেটা তো আমরা পূর্ববর্তী সিটি হুম, স্ক্যানের সঙ্গে তুলনা করি, একদমই। সেই সিডি নেই। মানে একটা অদ্ভুতভাবে আমরা একটা অ্যাসেসমেন্ট করতে হয় বা আমরা অনেক সময় পেশেন্টকে বলি, "আপনি পুরনো সিডি গুলো নিয়ে আসুন।" তো এটা মানুষের কিন্তু অনেক অসুবিধা হয়। তাই এটা মানুষকে নিজেকেই চেঞ্জ করতে হবে। এটা কোনো ডাক্তার চেঞ্জ করতে পারে না। এটা তো আবার গ্র্যাজুয়ালি তারা থেকে শেখে যে, "না, যাওয়াটা ভুল হয়েছিল। এখানেই সবকিছু হয়ে যেতে স্যার পারত।" আমরা প্রচুর এরকম ফোন কলস পাই। যে আমি হায়দ্রাবাদে আছি, আমি চেন্নাইতে আছি, আমি এতদিন হয়ে গেল আমার চিকিৎসা শুরু হয়নি। আমি কি করব? সেখানে আমার তখন আর কিছু বলার থাকে না। আমরা তখন যতটা আমাদের পক্ষে সম্ভব হয় আমরা গাইড করে দিই। এবার এটা সত্যিই বোঝার দরকার। কারণ আমাদের রাজ্য থেকে বা পার্শ্ববর্তী রাজ্য থেকে
বহু মানুষ আছেন যারা ঘর-বাড়ি বিক্রি করে দিয়ে বা জমি জায়গা বিক্রি করে দিয়ে চিকিৎসার জন্য যান এবং গিয়ে তারা বিপদে পড়ে যান। ১ম কথা হচ্ছে ভাষাগত সমস্যা একটা তো থাকেই এবং সেকেন্ড থিং হচ্ছে যে থাকার জায়গা আ এবং একজন মেম্বার তার সঙ্গে সবসময় থাকা, একটা স্ট্রেস এত কিছু নিয়ে সে সেখানে থাকে। হ্যাঁ, এবার আপনার কাছে যদি পর্যাপ্ত অর্থ আছে, আপনার কোনো যদি ভাষার সমস্যা নেই, তাহলে কোনো ব্যাপার নেই। কিন্তু আমি সেই সমস্ত মানুষগুলোর কথা বলছি, যে যারা যাওয়ার আগে অন্তত ১০ বার ভাবুন যে সেখানে গিয়ে আমি চিকিৎসাটা কমপ্লিট করতে পারবো কিনা? আমি বহু ফোন কল পাই, বহু মানে রোজ ফোন কল পাই যে, "চেন্নাইতে আছি, আমি কলকাতায় ফিরে আসবো। আমার এখানে বায়োপসি হয়ে গেছে, আমার চিকিৎসা হচ্ছে না বা এত টাকা চাইছে আমি পেরে উঠছি না।" আ তো তাদের জন্যই এটা বলা আরকি যে আপনারা যাচ্ছেন যান অসুবিধা নেই। কিন্তু আপনি এগুলো জেনেই যাবেন যে ওখানে একটা ভাষাগত সমস্যা হবে। আ টাকা পয়সাও লাগবে। আপনার সঙ্গে একজন মেম্বার থাকবে। আপনার আর্নিং যে সোর্স সেটাও বন্ধ হয়ে যাবে। এত কিছু ভেবে গেলে আমার মনে হয় ভালো। কারণ চিকিৎসাটা তো আপনি এর আগের আমাদের ভিডিওতে বলেছেন যে ক্যান্সার মানে হচ্ছে একটা জার্নি। মানে আজ শুরু হলো মানে কালকেই শেষ নয়। এটা চলতেই থাকবে। চলবে। হুম, এটা হচ্ছে ওই কুংফু পান্ডাতে একটা ডায়ালগ ছিল, হুম। "উই চুজ হোয়াট উই ওয়ান্ট টু বি।" তো আমরা যেটা চুজ করব সেটাই কিন্তু আমরা পাবো। যদি আমরা ভাবি যে চেন্নাইতে গিয়ে এই অসুবিধা ফেস করতে চাই, তো লেট দেম হুম। ফেস। কিন্তু সবাই এটা ফেস করতে পারে না। হ্যাঁ, আমি তাদের কথাই বলছি। আমি সবার কথা বলছি না। হয়তো অনেকে হয়তো আমাদের গালমন্দ দিতে পারেন যে, "আপনি কলকাতা প্রমোট করছেন।" না, আমি কলকাতা প্রমোট করছি না। আমি অ্যাকচুয়ালি সেই মানুষগুলোর হয়ে কথা বলছি যে মানুষগুলো এই দক্ষিণে গিয়ে বিপদে পড়ে যান। আচ্ছা, এরপরে স্যার আমি আসবো। দক্ষিণের কথাই যখন উঠলো তাহলে একটা বিষয় আমি জানতে চাই। সেটা হচ্ছে দক্ষিণের চিকিৎসা ব্যবস্থা কি কলকাতার থেকে বেটার? কোনো তফাৎ নেই। মানে দক্ষিণ ভারতে যে চিকিৎসা পদ্ধতি যেগুলো এভেইলেবল আছে, সব এখানেই এভেইলেবল আছে। ইটস জাস্ট আ ব্র্যান্ড। ব্র্যান্ডিংটা একটু আলাদা বলে লোকেরা ভাবে যে দক্ষিণে গেলে মানুষ কিওর হয়ে যায়। কলকাতায় থাকলে কিওর হয় না। তো এটাই হচ্ছে যে ডিফারেন্স। আর যারা দক্ষিণ ভারতে গিয়ে যারা কিওর হয়নি, তারা কেউ রিভিউ দেয় না। ইয়েস। এটা কিন্তু একটা পয়েন্ট। এটা কিন্তু হুম, মানে আমরা শুধু ভালোটা দেখতে পাই, হুম। খারাপটা দেখতে খারাপটা সত্যি। তো সেই জন্য মানুষের মধ্যে একটা ধারণা। মেইন জিনিস হতো যে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ইজ আ বিগ থিং। মানে আমি নিজে জানি একজন পেশেন্ট এসে মুর্শিদাবাদে একটা জায়গায় দেখাতে গেছিল। তার ক্যান্সারের ডায়াগনোসিস হলো, সে বেরোলো। চেম্বারে মানে চেম্বারের বাইরে একজন বসেছিল, সে এটা কথোপকথন করছে যে, "আমি তো দক্ষিণে গেলাম, আমার ক্যান্সার কিওর হয়ে গেল।" হুম। যেটাকে আমরা বলি টাউট হুম, সিস্টেম। হুম, 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 হুম। তো এই যে মানুষ যখন শুনলো যে না কিওর হয়েছে, কিওর হয়ে গেছে কি করে? ব্যাস চলে গেল। চলে গেল। সে একটা মানে সাধারণ দিনমজুর চাষী ছিল। সে তার জমি বিক্রি করে সে দক্ষিণ ভারতে গেল। সব সর্বস্ব করে সে এলো। কোনো লাভ হলো না। তো এগুলো হচ্ছে আনফরচুনেট স্টোরিজ। কিন্তু কিছু করার নেই। মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে। এবার আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে আজ থেকে ১০ বছর আগে ক্যান্সারের চিকিৎসা যে জায়গায় ছিল, আজ ১০ বছর পরে কোন জায়গায় আপনি দেখছেন? এবং আগামী ১০ বছর পর আপনি এটাকে কোথায় দেখবেন বলে আপনার মনে হয়? ১০ বছর আগে ক্যান্সারের চিকিৎসা ছিল, কিন্তু অত ভালো ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে সেই চিকিৎসা আরো অনেক ভালো হয়েছে। মেইন জিনিস হচ্ছে খরচ কমেছে। আচ্ছা। চিকিৎসার খরচ। বলছি না যে হুম, পুরো হুম, হুম, কমে হুম, গেছে। হুম। কিন্তু খরচ কমেছে। যেই জন্য এই ভালো চিকিৎসা আরো অনেক বেশি মানুষ নিতে পারছে। এবং এই ভালো চিকিৎসা নিতে পারছে বলেই মানুষের ট্রিটমেন্টের আউটকাম ইমপ্রুভ হয়েছে। এবং আগামী ১০ বছরে না মানে আমি হুম, এক্সাম্পল দিচ্ছি মানে ১০ বছর আগে যখন ইমিউনোথেরাপি ১ম ভারতবর্ষে এসছিল, তার এভারেজ ১ বছরে কস্ট হতো ২০ থেকে ২৪ লাখ। ওহ মাই গড! সেটা আজকের দিনে দাঁড়িয়ে এসছে
10 লাখ এমনকি ৬-৭ লাখেও কিন্তু ইমিউনোথেরাপি চিকিৎসা হয়ে যায়। তো এই হচ্ছে খরচের ডিফারেন্স। যার জন্য অনেক বেশি মানুষ কিন্তু এখন চিকিৎসা নিতে পারছে ভালো চিকিৎসা। এবং আমি আশাবাদী যে আরো ১০ বছর বাদে ক্যান্সারের চিকিৎসার প্রাইস আরো কমবে এবং আরো উন্নত মানের চিকিৎসা আসবে এবং গ্র্যাজুয়ালি একটা দিন আসবে যেটা ক্যান্সার যেদিন ক্রনিক ডিজিজ হয়ে যাবে, ব্লাড প্রেশার, সুগারের মতো। টাইম লাগবে কিন্তু একদিন না একদিন ওই ক্রনিক ডিজিজের মতো হয়ে যাবে। তো মানে এটাই আর হচ্ছে ৫ টা সাধারণ রোগ ডায়াবেটিস, হাইপারটেনশন এর মতন। ইয়েস। যেমনি এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এইচআইভি। এইচআইভি ৯০ সালে যখন আর্থারাসে যখন হয়েছিল, আমরা ভয় পেয়ে হুম, গেছিলাম যে কি ডিজিজ। হুম, হুম। কিন্তু এখন অনেক মানুষ কিন্তু এইচআইভি নিয়ে দিব্যি স্বাভাবিক একদম জীবনযাপন স্বাভাবিক করছে। লাইফ লিড করছেন। আমরা বুঝতেও পারি না। বুঝতেও পারে না। তো এটাই হচ্ছে যে ক্যান্সারের ক্ষেত্রেও একদিন না একদিন এই জিনিসটা হবে। যে ক্রনিক ডিজিজের মতো লিড করতে থাকবে। মানে দেখুন না যে লাং ক্যান্সারের জন্য একটা টার্গেটেড থেরাপি হুম, বেরিয়েছে। সেটা দেখাচ্ছে যে ৭ বছর বাদেও ১০০ জনের মধ্যে ৫০ জনের বেশি লোকের রোগ নিয়ন্ত্রিত আছে। 7 ইয়ার্স মানে স্টেজ 4 লাং ক্যান্সার। ওহ মাই গড! আগে ভাবতো স্টেজ 4 লাং ক্যান্সার ডেথ সেন্টেন্স। হ্যাঁ, একদম তাই। কিন্তু স্টেজ 4 লাং ক্যান্সারে কিছু পেশেন্টদের জন্য একটা ওষুধ আছে যেটা 7 ইয়ার্সও কিন্তু মোর দ্যান 50% অফ দ্যা পিপল এর রোগ বাড়েনি। তো এটাই একদম হচ্ছে কন্ট্রোলড আছে। একদম কন্ট্রোল আছে। এটাই হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের সাকসেস। আচ্ছা, এই যে আমরা ইদানিংকালে এআই এর কথা শুনছি বা ধরুন রোবটের কথা শুনছি। তো আর ১০ বছর পরে এআই বা এই ধরনের রোবট ক্যান্সার চিকিৎসায় কিভাবে সাহায্য করতে পারে? রোবট তো মেইনলি সার্জনরা ভালো উত্তর দিতে হুম, পারবে হুম, কারণ তাদের সার্জারি হুম, হুম, ভালো হচ্ছে। এআই তে হয়তো প্যাথোলজিস্টদের জন্য হয়তো এটা সাহায্য করতে পারে বা রেডিওলজিস্টদের জন্য সাহায্য করতে পারে। দেখুন এবার মেডিকেল হুম, অনকোলজিস্ট মানে আমার মতো হুম, হুম, লাইনে। মানে ধরুন আজকে এআই দিয়ে টাইপ করল যে আমার এই হুম, ক্যান্সার হয়েছে, এই হুম, বায়োপসি হুম, রিপোর্ট। এআই হয়তো একটা ট্রিটমেন্ট প্ল্যান বলে দিল। তাতে পেশেন্ট হয়তো একটু সজাগ হতে পারে হুম, যে হুম, আমার ট্রিটমেন্ট হয়তো এই লাইনে যাওয়া উচিত। হুম, কিন্তু এটাও মনে রাখা উচিত যে হাতে যেমনি ৫ টা আঙুল সমান না, সবাই কিন্তু এক ট্রিটমেন্ট নিতে পারে না। হুম, বা ধরুন কারো সাইড ইফেক্ট হলো এই যে ডোজ মডিফাই যখন আমরা করি, এই যে ডিসিশন মেকিং হুম, এখানে এআই কিন্তু পারবে না। আচ্ছা। তো সেইজন্য এখনো ডাক্তারদের হিউম্যান ইন্টারভেনশন লাগবেই। হিউম্যান ইন্টারভেনশন লাগবে এবং মেইন জিনিস হচ্ছে ক্যান্সার পেশেন্টদের অনেক সাইকোসোশ্যাল সাপোর্ট লাগে বা ইমোশনাল সাপোর্ট লাগে। সেটা কিন্তু এআই দিতে পারবে না। ওটাই আসবো আমি। নেক্সট কোয়েশ্চেন আমার ওটাই যে একজন মানুষের যখন ক্যান্সারের চিকিৎসা চলে আ তখন তার বাড়ির লোকেদের কি ভূমিকা থাকা উচিত? তার বাড়ির লোকদের ভূমিকা থাকা উচিত সাপোর্টিভ। মানে তাকে রেসপেক্ট করা উচিত অ্যাজ আ পেশেন্ট। কিন্তু তাকে একটা বদ্ধ ঘরে একটা একাকিত্ব জীবনযাপন করা উচিত না। সে যেন সবার সঙ্গে মেশে, সে যেন এক টেবিলে সবার সঙ্গে যেন খায়। সে তার বাড়িতে কোনো বাচ্চা যদি থাকে সেই বাচ্চাকে সে যেন কোলে তুলে আদর করতে পারে। কারণ মনে রাখতে হবে ক্যান্সার বা ক্যান্সারের চিকিৎসা কিন্তু ছোঁয়াচে না। মানুষ এরকম বৈষম্যতা করে ক্যান্সার পেশেন্টের মানসিক চাপ আরো বাড়িয়ে দেয় দুর্ভাগ্যবশত। সবাই যদি একসঙ্গে যদি থাকে যেমনি আমরা ব্লাড প্রেশারের পেশেন্ট যেমনি একসঙ্গে বসে খাচ্ছি, এক্সাক্টলি। ক্যান্সার পেশেন্টও কিন্তু একসঙ্গে বসে খেতে পারে। শুধু আমরা বলি বাথরুমটা পরিষ্কার করে ব্যবহার করতে। মানে হুম, একই কমোড হুম, যখন হয়, জল দিয়ে ধুয়ে সে যেন বাথরুমটা ব্যবহার করে। যাতে তার ইনফেকশন যাতে না হয়। মানে যে বাড়িতে যে বুঝতে পেরেছি। মানে হুম, নরমাল যে আছে তার না। হুম, হুম, এই নরমাল লোকের জন্য হয়তো হুম। ক্যান্সার পেশেন্টের একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য বলি বাথরুমটা শুধু পরিষ্কার করে রাখ। যেহেতু কেমোথেরাপি বা এই জাতীয় চিকিৎসা কারণ চলে, বডি ইমিউনিটি হুম, কমে যাবে। ইমিউনিটিটা কমে যায়। তাছাড়া কিন্তু আর কিছু না। সে কিন্তু একটা সাধারণ জীবনযাপন করতে পারে। আচ্ছা। এবার আপনার কাছে শেষ প্রশ্ন স্যার। যারা আ আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং যাদের ক্যান্সার ধরা পড়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে?
দেখুন, যাদের ক্যান্সার ধরা পড়েছে, I do respect যে তাদের জীবনে যে জীবনযাত্রা, সেখানে একটা ব্রেক পজ বা পজ হওয়া। কিন্তু এটাই কিন্তু এই পজটাই কিন্তু শেষ না। আমরা কিন্তু অনেক সময় ট্রাফিক জ্যামে আটকে থাকি, তারপর আবার গাড়ি যেমনি হুম, চলতে হুম, হুম, থাকে, হুম। তেমনি এখান থেকেও কিন্তু চিকিৎসা করার পর সে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ফেরত আসতে পারে। শুধু বলব যে ডাক্তারের অ্যাডভাইস ফলো করতে, ডাক্তার যেটা অ্যাডভাইস দিচ্ছে সেই অ্যাডভাইসটা ফলো করতে। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ফ্রিতে অনেক ইনফরমেশন থাকে। সেগুলো বৈজ্ঞানিক ভিত্তি, বিবেক বিবেচনা করে, ডাক্তারের সঙ্গে আলোচনা করে, তারপর ওইটা করবেন কি করবেন না সেই ডিসিশনটা নেওয়া উচিত। নিজে থেকে একা কিছু করবেন না। আর ফ্যামিলি মেম্বার্সদের বলব যে বি সাপোর্টিভ, তাকে প্লিজ আইসোলেট করে রাখবেন না কোভিডের মতো। এটাই হচ্ছে আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ডক্টর। ইউ। আশা করি আপনাকে আমরা ভবিষ্যতেও এরকম কোনো একটা সুন্দর আলোচনায় আমরা পাবো। তো ক্যান্সার নিয়ে আজকে আমরা যতটুকু আলোচনা করলাম সেটা শোনার পরে নিশ্চয়ই খানিকটা আপনারা অ্যাওয়্যার হবেন। আ এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা অনায়াসেই করতে পারেন। কমেন্ট বক্স খোলা রইলো। এছাড়াও স্যারের একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যদি আপনাদের কখনো প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।